বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি নবম এবং দশম শ্রেণীর রসায়ন অধ্যায় ৩, অর্থাৎ পদার্থের গঠন। এই পদার্থের গঠনের মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা না জানলেই নয়, সে বিষয় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে, দেখো, পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এই পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মধ্যে কয়েকটা বিষয় রয়েছে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে শক্তি স্তর ও উপশক্তি স্তরের ধারণা, উপশক্তির আলোকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি। ইনশাআল্লাহ আমি এই 3টা টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শিখবে। আর অবশ্যই আমার এই লেকচারটা দেখার পরে তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন, বিশেষ করে এই টপিক্সের উপর বিভিন্ন বোর্ডে আসা যে কোশ্চেনগুলো, তোমরা একাই সলভ করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি। দেখো, প্রথমেই যাচ্ছি আমরা ইলেকট্রন বিন্যাস আসলে কী জিনিস। ইলেকট্রন বিন্যাস আমি লিখেছি সংজ্ঞাটা, আর আমি হাতে কলমে এই জন্যে আগে লিখে রাখি যাতে করে অতি অল্প সময়ে অনেক কিছু জানা যায় এবং শেখা যায়। এই জন্যে আমি হাতে আগে লিখে রেখেছি, তারপর আমি বুঝিয়ে দেব। দেখো, ইলেকট্রন বিন্যাস কি? ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরমাণুর বিভিন্ন শক্তি স্তর বা উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহকে বিন্যস্ত করার প্রক্রিয়াকেই পরমাণু ইলেকট্রন বিন্যাস বলা হয়। তো এই ইলেকট্রন বিন্যাস দুইভাবে হতে পারে, শক্তি স্তর দ্বারা ইলেকট্রন বিন্যাস হয়, আবার উপশক্তি স্তর দ্বারা ইলেকট্রন বিন্যাস হয়। আমরা ইনশাআল্লাহ শিখব। তো প্রথমে দেখো, শক্তি স্তরে পরমাণু ইলেকট্রন বিন্যাস কীভাবে হয় আমরা সেটা শিখব। তো শক্তি স্তরের সংজ্ঞাটা আসলে কাকে বলে? শক্তি স্তর সেটা দেখো, যে পরমাণুর যে সকল বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ আবর্তন করে বা ঘোরে তাদেরকে অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ বলা হয়। তো সাধারণত আমরা কক্ষপথগুলোকে বা শক্তি স্তরগুলোকে এনের মান অনুসারে চিহ্নিত করা হয়। যেমন এনের মান 1, 2, 3, 4 ইত্যাদি হলে শক্তি স্তরগুলোকে কে, এল, এম এবং এন দ্বারা সূচিত করা হয়। যেমন দেখতে পাচ্ছ, আমি একটু নিয়ে দিচ্ছি। দেখো, আমরা জানি পরমাণু যদি গোলাকার হয় এটা শক্তি স্তর, কেন্দ্রের নিউক্লিয়াস, এগুলো হচ্ছে শক্তি স্তর। হ্যাঁ, তাহলে এই প্রথম শক্তি স্তর এটা হচ্ছে এনের 1 এর মান, অর্থাৎ এন 1, 2, 3, 4 হলে এন 1 মান হচ্ছে প্রথম শক্তি স্তর, কে সেল। এন 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, এল সেল। এন 3 মানে তৃতীয় শক্তি স্তর, কে এল এম সেল। যদি 4টা হয়, এন মান 4 মানে কে এল এম এন সেল। তার মানে এনের মানের উপর ডিপেন্ডস করেই শক্তি স্তরগুলোকে নামকরণ করা হয়। ওকে, তাই আমি লিখেছি যে এনের মান 1 হলে প্রথম শক্তি স্তর, সেটা হচ্ছে কে সেল। এনের মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এল। এনের মান 3 হলে তৃতীয় শক্তি স্তর, এম দ্বারা প্রকাশ করা হয়। এনের মান 4 মানে এন সেল। তোমরা বোরে মডেলে পেয়েছিলা, আমি বলেছিলাম। তো এখন দেখো যে কোনো প্রধান শক্তি স্তরে, অর্থাৎ শক্তি স্তরে 1, 2, 3 বা 4, এই কোনো প্রধান শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকবে তা আমরা সূত্রের মাধ্যমে জানি। অর্থাৎ কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। n1 হলে প্রথম শক্তি স্তরে একটু বললাম কে সেল, তাহলে আমরা যদি আমি এনের মান এখানে 1 বসে দিচ্ছি, একের উপরে স্কয়ার 1 হচ্ছে 2 × 2 অর্থাৎ 2টি। আবার এনের মান 2 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা কে সেল, ইলেকট্রন থাকবে 8টি, কারণ 2 এখানে বসে দাও, 2 2 হচ্ছে 4, 2 8। তার মানে হচ্ছে এরকম, দেখো 2n² মানে কি, এনের মান যদি 1 হয় তাহলে সূত্র বসাই, তবে 2টা, 2 হলে হবে 8টি, 3 হলে হবে 18টি, 4 হলে হবে 32টি। অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ থাকবে ইলেকট্রন 2টা, দ্বিতীয়টা থাকবে 8টা, তৃতীয়টা 18টা এবং চতুর্থ শক্তি স্তর থাকবে 32টাই হবে, চলবেই। ওকে, আমি তাই নিয়েছি। দেখো, তো প্রথম এন 2টা ইলেকট্রন থাকবে কে সেলে, 8টা থাকবে এল সেলে, সর্বোচ্চ 8, তারপর থাকবে 18টা থাকবে এম সেলে, আর 32টা থাকবে তোমার হচ্ছে আমরা জানি এন সেলে। এভাবে চলবে। তো এখন আমরা যাচ্ছি যে শক্তি স্তর দ্বারা মূল ইলেকট্রন বিন্যাস কীভাবে করবো আসলে।
আমরা একটু দেখাচ্ছি, যেমন লিথিয়াম দিছি 3, লিথিয়াম 3 শক্তি স্তর 3টা, তাহলে প্রথমে যাবে 2টা ইলেকট্রন, প্রথম শক্তি স্তর আগে যাবে, পূর্ণ হবে, তারপরে আস্তে আস্তে যাবে বাইরে থেকে একটা। ওকে, এরপরে এইভাবে সোডিয়াম যাচ্ছে 11, প্রথম শক্তি স্তর 2টা পূর্ণ করবে, আগে প্রথমটা পূর্ণ করতে হবে, তারপর সেকেন্ডটা পূর্ণ করে বাঁচলে থার্ডটা যেতে হবে, 8 2 10, লাস্ট শক্তি স্তর একটা প্রবেশ করেছে। যদি পটাশিয়াম যাই এইভাবে 19, সেম, প্রথম শক্তি স্তর পূর্ণ হবে 2টা, তারপরে অবশ্যই আমি জানি 8টা ইলেকট্রন। এখন তারপর 18 যাওয়ার কথা, কিন্তু নিয়ম অনুসারে এখানে 8টা, এখানে যাবে একটা, কারণ ইলেকট্রন সমূহ শক্তি স্তরে 2 8 8 18 32 এভাবে প্রবেশ করবে। তাহলে প্রথম 2টা, পরে যাবে 8টা, তারপর যাবে 8টা, তারপর বাকিটা 18টা আছে একটা, এভাবেই প্রবেশ করবে সবগুলা। তো আমরা এই মৌলগুলা ইলেকট্রন পাইলাম, এভাবেই আমরা জানি হবে। আমি এখানে দিয়েছি। তো এখানে একটা জিনিস আসতে পারে, কোশ্চেন আসে মাঝে মধ্যে দিয়ে দেয়, যেমন পটাশিয়ামের এম সেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে কে সেল, পরটা এল সেল, কে এল এম সেল। তাহলে এখানে যদি আমি পটাশিয়াম যাই, প্রথমে কে এল এম, তাহলে কয়টা আছে ইলেকট্রন? 8টা। তাহলে পটাশিয়ামের এম সেলে সর্বোচ্চ কয়টা? 8টা ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, ওকে, এভাবেই কিন্তু সবগুলোই হয়। অরবিট বা শক্তি স্তর দ্বারা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের বিন্যাস করো। তাহলে এভাবে বাসার চেষ্টা করবো, একই জিনিস একই নিয়মভাবে। টুয়েনস্কেয়ার সূত্র ব্যবহার করে অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাস করতে হবে এভাবে। এর এন সেলে ইলেকট্রন সংখ্যা হিসাব করো, এইভাবে একইভাবে প্রথম 2টা, তারপর 8টা, তারপর 8টা। দেখবা অ্যালুমিনিয়ামের এন সেলে কয়টা ইলেকট্রন যায়, এলে কিন্তু পরীক্ষা আসে ইনশাল্লাহ, দেখবা, চেষ্টা করবো। হ্যাঁ, অনেক ইজি। হচ্ছে আমার নেক্সট, আমার অরবিট শেষ, এখন যাব অরবিটাল। তো অরবিটাল আসলে অর্থ হচ্ছে উপশক্তি স্তর। সংজ্ঞাটা হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন অবস্থানের সম্ভাবনা বা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তাকে অরবিটাল বলা হয়। অথবা নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলা হয়। এই অরবিটালগুলোকে প্রকাশ করা হয় এল দ্বারা, আর অরবিটকে প্রকাশ করা হয় এন দ্বারা। হ্যাঁ, অরবিটালের মান কিন্তু এই অরবিটালের মান যে অরবিট বা শক্তি স্তরের উপর নির্ভরশীল। এটা উপশক্তি স্তর, এটা শক্তি স্তর, এটা উপশক্তি স্তর, এটা উপশক্তি, এটা উপশক্তি স্তর, এটা শক্তি স্তর। তাহলে অরবিটালের মান বা উপশক্তি স্তরের মান অরবিট মানে শক্তি স্তরের উপর নির্ভরশীল। কিভাবে? যে এল এর মান হবে, দেখো 0 হতে n-1 পর্যন্ত, এটা সূত্র মনে রাখবা। এখন এন যদি 1 2 3 মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় তৃতীয় চতুর্থ শক্তি স্তর থাকে, তার জন্য উপশক্তি স্তর কীভাবে হবে? L0 1 2 3 হবে, এখানে সূত্র বসাতে পারবা। 1 বসাও 0, 2 বসাও 1, এভাবে চলবে ইত্যাদি। তো L 0 1 2 3 হলে আবার আমরা জানি অরবিটালগুলোকে প্রকাশ করা হয়, দেখো সময়কে এবার SPDF, মানে কি L0 এর S অরবিটাল, L1 P অরবিটাল, L2 D, L3 A, অর্থাৎ L এর উপর ডিপেন্ড করে ভাগ অরবিটাল নামকরণ করা হয়। L0 1 2 3 হলে দেখো মনে রাখবা এস অরবিটাল, যেভাবে পেয়েছিলাম যে এন এর মান 1 হলে কে সেল, এল এর মান 2 হলে এল সেল, সেম কন্ডিশন, এল এর মান 0 হলে এস অরবিটাল, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। মনে রাখতে হবে যে এস এর মান হচ্ছে যখন L0, পি এর মান হচ্ছে যখন L1, ও এল এর মান 2 হলে হচ্ছে ডি, অর্থাৎ এফ মানে আবার 3 এল এর মান, এভাবে মনে রাখতে হবে। তো এখন দেখো এস অরবিটালে সর্বোচ্চ আবার 2টি ইলেকট্রন থাকতে পারে, বললাম এস পি ডি, এসে থাকতে পারে 2টা ইলেকট্রন, পি থাকতে পারে সর্বোচ্চ 6টা, ডি থাকতে পারে সর্বোচ্চ 10টা, এপি থাকতে পারবে সর্বোচ্চ 14টা, মনে রাখতে হবে। এখন আমরা যাবো, দেখো এখানে নিচ্ছি আমরা যে এস সর্বোচ্চ 2টা, পি 10টা, সর্বোচ্চ কিন্তু এগুলো। হ্যাঁ, যে এসে পিতে ডিতে গেলে সর্বোচ্চ এখন ধারণ ক্ষমতা, এর চেয়ে কমও থাকতে পারবে, কিন্তু এর চেয়ে বেশি থাকতে পারবে না। আবার লিখেছি যে কোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। যেমন আমরা বলতে পারো যে আসলে এখানে যেহেতু বলছো কোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, তাহলে এখানে যে 2টা ঠিক আছে, বাট পি ডি এ পি দিয়ে 10 6 10 14টা হয়েছে কীভাবে? তো এটা আসলেই
কোনো একটা অরবিটালে ইলেকট্রন দুইটাই থাকবে, কিন্তু যেহেতু এখানে 6টা আছে তাহলে পিকে ভাঙা যাবে 3টা ভাগে, ডিকে 10টা আমি লিখেছি এখানে দেখো। পিডি অরবিটালে যেহেতু 6, 10, 14টা ইলেকট্রন রয়েছে, তাই পি অরবিটালকে দেখো 2 × 3 মানে কয়টা, 2টা করে থাকবে, কয় জোড়া, 3 জোড়া। এই জন্য 3টি সমানভাগে ভাগ করা যায়। ডিকে ভাগ করা যায় 5টা, ডিকে ভাগ করা যায়, এফকে ভাগ করা যায় 7টা। দেখো যে পি পিএক্স পিওয়াই পিজেড, তাহলে এখানে যাবে 2টা, PX2 PY2 PZ2, মোট কিন্তু 6টাই। একবার লিখতে পারি, কিন্তু ভেঙে ভেঙে মানে কি দেখো তো, এই 3টার শক্তি বা পিকে সমান 3টা ভাগে ভাগ করা হলো, কারণ ইলেকট্রন সমূহ যে কোনো অরবিটালে সর্বোচ্চ যাবে কটা করে, 2টা করে, এই জন্যই পিকে ভাগ করা যায় 3টা ভাগে। সেম কন্ডিশন ডি কীভাবেই নিজের 10টা মানে কি 5টা ভাগ করা যায়, এগুলো ভাগ সবগুলোই কিন্তু সমান, সবগুলাই সমান কিন্তু এগুলো। এই যেগুলো অর্থাৎ কেউ কম বেশি নাই, মনে করো 5টা ভাই সমান সমান ভাগ পাবে এগুলো, তাহলে 5 দুগুণে 10টা। এই জন্যই কিন্তু এস কিন্তু ভাঙা যায় না, এস 2টাই রয়েছে। দেখো আমি দেখাচ্ছি পিতে আসলে এটা জটিল জিনিস, এটাকে আসলে XYZ দেয়নি, তোমাদের লাগবে না এটা, তারপর দিয়েছি এভাবে। দেখো তো পি এবং ডি অরবিটাল সমূহে অধপূর্ণ পরিপূর্ণ অবস্থা নিম্নরূপ। তো এখন মনে রাখবো, আমরা জানি যে এই যে পাইলাম এস বাদ দিয়ে যে সবগুলাই PDFকে যেহেতু ভাঙা যায়, তো এইগুলোর কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। পিকে ভাঙা যায় 3টা, তাহলে এই অধপূর্ণ হচ্ছে P3, ডি হচ্ছে অধপূর্ণ 5টা, আর এপি অধপূর্ণ হচ্ছে 14টা। তাহলে আমরা একটা জিনিস পাই, মনে রাখবা, তাহলে অধপূর্ণ মানে কি, যে P3 P6 D5 D10 F7 F14, তার মানে এই অধপূর্ণ অবস্থা আর এই পরিপূর্ণ অবস্থায় কিন্তু তাদের শক্তিটা সবচেয়ে বেশি থাকবে, মনে রাখবা। কারণ যখন থাকবে অধপূর্ণ অবস্থা, প্রত্যেকটার মধ্যেই ইলেকট্রন যাবে। যদি 3টা ভাই হয়, তাহলে সমান সমান ভাগ পেয়েছে দেখো অধপূর্ণ, আর একমাত্র পরিপূর্ণ অবস্থা সমান সমান ভাগ পাবে। অর্থাৎ যখনই সমান সমান ভাগ পাবে, তখন তাদের মধ্যে শক্তি সবচেয়ে বেশি থাকবে, এটা মনে রাখতে হবে। আমরা নিয়েছি মোটামুটিভাবে। তো এখন বিভিন্ন শক্তি স্তরে বা শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা কী নির্ণয় করব। আমরা জানি যে গ্রহের কিন্তু উপগ্রহ রয়েছে, এভাবে শক্তি স্তরে কিন্তু উপশক্তি স্তর রয়েছে। কিভাবে, যেমন N1 হলে L এর মান 0 হবে, অর্থাৎ প্রথম শক্তি স্তরের নির্দেশ করবে। আর এই প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর হচ্ছে একটি 1s, কারণ L0 মানে S আর N1 মানে 1s। তাহলে N1 হলে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর আছে একটা, সেটা হচ্ছে 1s। আবার N2 হলে L01 হবে, আমি পেয়েছিলাম। তো দ্বিতীয় শক্তি স্তর নির্দেশ করে, তাহলে এখানে আমরা জানি উপশক্তি স্তর কয়টা আছে, 2টা, যেহেতু N মান 2, তাহলে 2s এবং 2p। N মান 3 হলে 3s 3p 3d 3টা, N মান 4 হলে হবে 4s 4p 4d 4f, 4টা শক্তি মনে রাখতে হবে। দেখা যাচ্ছে আমি নিচে এগুলো দেখো, এগুলো ওইভাবেই, এই যে হয়তো বুঝতে পারছো। আমি নেক্সট যাচ্ছি, এখন যাব আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। যে কীভাবে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করব। তো ইলেকট্রন বিন্যাস করা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা কীভাবে ইলেকট্রন কোথা আগে প্রবেশ করবে, কোথা পরে প্রবেশ করবে, এটার কিছু নিয়ম আছে, অর্থাৎ কিছু সূত্র রয়েছে। তো আমরা 3টা নিয়ম করতে পারি। একটা হচ্ছে এরকম, দেখো সাজাবা, যেমন এরকম 1s 2s 2p, যেহেতু প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর একটা, এই জন্যই 1s। দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর 2টা 2s 2p। তৃতীয়টা 3টা লিখছি, 4তে 4টা, 5টায় চলবেই, আস্তে তো কমবে। তাহলে প্রথমে যাবে 1s, দেখো 1s 2s 3s 4s 5s 6s এভাবে লিখেছি। লিখে আমরা লিখছি 2s 2p 3s 3p। তো প্রথমে ইলেকট্রন যাবে 1s, তারপরে যাবে ইলেকট্রন 2s, তারপরে দেখো 2pতে, তারপর 3s, দেখো 2p 3s, তারপর 3p, তারপরে 4s, 3টিতে না গিয়ে 4s যাবে। কারণটা কি, কারণ আছে আমি পরে দিয়েছি। যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, ইলেকট্রন দেখো এইভাবে প্রবেশ করবে, মনে রাখবা। অথবা একটা আমাদের শর্টকাট একটা নিয়ম আছে, টপিক্স বা আমার ছন্দ বলতে পারো, যেমন এসো এসো প্রিয়া এসো, প্রিয়া এসো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো। এই সূত্র দ্বারা কিন্তু করা যাবে। এসো এসো মানে কি, এস, দেখো 1s 1s, এস এস 1s, যেহেতু এসো এসো মানে কি প্রথমটা 1s হবে, এসো মানে 2s, প্রিয়া এসো পিএস, তাহলে 2p, তাহলে কি 2pp তো একটা হবে 2p 3s। আবার প্রিয়া এসো ডিপিএস করো ডিপিএস, আবার ডিপিএস ডিপিএস, জাস্ট খালি সংখ্যাগুলো দেখো। তাহলে প্রথমত 1s 2s 2p 3s 3p, আমরা জানি 3s 3p 3d পর্যন্ত রয়েছে, কিন্তু 3তে যাওয়ার আগে 4s যাবে।
কিন্তু আমরা এভাবে ইলেকট্রন প্রবেশ করাবো, কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু সঠিক লিখতে হবে। হ্যাঁ, ইলেকট্রন কোথায় আগে যায় যাক, সমস্যা নেই। যেমন দেখো এটা, যেমন পটাশিয়ামে 19টা ইলেকট্রন, 1s 2s 2p 3s 3p, যেমন 3 এখানে আমরা 4sটা কিন্তু ইলেকট্রন আগে যাবে। আমি লিখেছি দেখো 4s, যে 3 আগে কিন্তু 4s যাওয়ার ইলেকট্রন আগে যাওয়ার কথা ছিল, অর্থাৎ এটা কিন্তু পরে লেখার কথা ছিল। দেখো দেখো এই 4s কিন্তু আগে আছে, হ্যাঁ, কিন্তু 3d পরে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু প্রবেশ করলেও ইলেকট্রন পরে প্রবেশ করলেও কিন্তু আমার লেখার ক্ষেত্রে ধারাবাহিকতা আনতে হবে, অর্থাৎ 3s 3p 3d এই ধারাবাহিকতা আমাদের আনতে হবে। তো দেখো মোটামুটিভাবে তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলা। আমরা এখন যাব, দেখো কিছু নীতি আছে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে, কিছু নীতি রয়েছে, নীতিগুলো যাবো। ক্লাস 10 এগুলো নাই দেওয়া, আমি দেখেছি। তারপর হুন্ডের নীতি, জার্মান পদার্থবিদ ফ্রেডরিক হুন্ড সমশক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের দিক নির্দেশনা আলোচনা করেছিলেন। দেখো এটা কী জিনিস, যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে ইলেকট্রন প্রবেশের সময় প্রথমে একটা করে প্রবেশ করবে এবং তাদের স্পিন একইমুখী হবে। দেখো নাইট্রোজেনের সময় দেখো 1s 2s 2, যেমন আমরা জানি যে 1s 2 2s 2 এবং 2p3 হওয়া আছে, হ্যাঁ, কিন্তু যেহেতু পিকে ভাঙা যায়, তাহলে px py pz এবং তাদের স্পিন কিন্তু দেখো একটা ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ তিনটা যে সমশক্তি সম্পন্ন, এই জন্য ইলেকট্রন সমূহ তাদের মধ্যে একটা করে প্রবেশ করবে হবে। দেখাইছি একই অক্সিজেন একই অবস্থা। এফি দেখো সব দেওয়া আছে, লাস্ট কক্ষপথে এসে প্রবেশ করেছে, ডিতে কিন্তু 5টা ভাগ করা যায়, এই জন্য 6 মানে কি, এক প্রথমে যাবে একটা করে, তারপরে আবার বাকিটা থাকলে আবার এই ভাসতে শুরু করবে, তাহলে বেজোর হলো কয়টা, 4টা। তার মানে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রনগুলো প্রথমে একটা করে প্রবেশ করবে এবং যদি বাকি থাকে আবার প্রথম থেকে শুরু করবে ইলেকট্রন প্রবেশ করা। এটা হচ্ছে হুন্ডের নীতি। তো আমাদের একটা নীতি আছে এখানে, দেখো আমরা একটু যাই সে নীতিটা। একটা আছে আপ-বাও নীতি, হ্যাঁ, আমি লিখেছি এখানে, অবশ্যই দেওয়া আছে। আপ-বাও নীতিটা ইম্পর্টেন্ট মোটামুটিভাবে। তো যাই হোক একটু দেখো, এবার যাব আমরা আপ-বাও নীতিটা। সে আপ-বাও নীতি কী জিনিস এখানে রয়েছে আমি দিচ্ছি, দেখো। তো পরমাণু ইলেকট্রন বিন্যাসে যে নীতি দিয়েছে তার মধ্যে একটা মত রয়েছে আপ-বাও নীতি। যে আপ-বাও মানে হচ্ছে আফ বা জার্মান শব্দ, যার অর্থ বিল্ডিং, অর্থাৎ উপরের দিকে অগ্রসর হওয়া। যে পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন সমূহ প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে গমন করবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা তখন যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে, যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে। যেমন অরবিটাল সমূহে ইলেকট্রন প্রবেশের জন্য তার শক্তি অনুসারে প্রবেশ করবে, আর অরবিটালের শক্তি নির্ণয়ের সূত্র আছে n+l, অর্থাৎ n+l সূত্র মেনেই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে n অরবিটাল বা শক্তি স্তরের ক্রম নির্দেশ করে, আর এলটা হচ্ছে উপশক্তি স্তর নির্দেশ করে। দেখো আমি দিয়েছি, সবাই দেখবা একটু। যেমন 4s ও 3dর ক্ষেত্রে কার শক্তি বেশি, ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে আমরা দেখছি। 4s-এর ক্ষেত্রে এই 4টা হচ্ছে n এর মান, আর এসের জন্য এল কত বলছিলাম 0, তাহলে n+l মানে কি 4+0 মানে 4। অপরদিকে 3d মানে কি n এর মান 3, আর ডির জন্য এল কত 2, তাহলে 3 2 5, দেখো 5 হয়েছে। তাহলে 3d এবং 4s যোগ করে একটা মান হচ্ছে 4, একটা হচ্ছে 5, তাহলে অবশ্যই 5টা বড়, এই জন্য 5টা বড় হওয়ার কারণে 3d বড় 4s ছোটো, এই জন্য ইলেকট্রন 4s-এ আগে প্রবেশ করবে আর বাকি থাকলে 3d-তে যাবে। আর এভাবে আমরা শক্তি স্তর দেখে ইলেকট্রন প্রবেশ করতে পারি, অবশ্যই তোমরা প্রবেশ করবা। এবার আমরা ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে। দেখো আমরা জানি np3 np6 nd5 nd10 nf7 nf14, অর্থাৎ যে সকল অরবিটালগুলোকে ভাঙ্গা যায়, এই pdf অরবিটাল অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় শক্তি বেশি থাকার কারণে যখন ইলেকট্রন বিন্যাস করবো, তখন ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে যদি কোনো একটা মূল ইলেকট্রন বিন্যাসে যদি লাস্ট কক্ষপথের আগে কক্ষপথ অর্থাৎ sp এই pdf হয় এবং ইলেকট্রন সেখানে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ চেয়ে একটা কম প্রবেশ করে, তবে সে এক ইলেকট্রন সে টান দিয়ে বা গ্রহণ করে সে অধিক স্থিতির কারণে সে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করে ফেলবে। যেমন ক্রোমিয়াম দেখো ইলেকট্রন বিন্যাসটা 1s 2s 2p, দেখো লাস্ট কক্ষপথে যে গিয়েছিল ইলেকট্রন 2টা, ডিতে গেছিলো 4টা, কিন্তু ডি এর অর্ধপূর্ণর চেয়ে এক ইলেকট্রন কম রয়েছে, এটা কিন্তু স্বাভাবিক নিয়ম। এই জন্য যেটা মেইন যেটা ব্যতিক্রম নিয়ম, যেখানে অর্ধপূর্ণ সে করার জন্য এস থেকে একটা ইলেকট্রন সে গ্রহণ করে টান দিয়ে সে অর্ধপূর্ণ
পরিপূর্ণ দেখো অর্ধপূর্ণ করবে, অর্থাৎ এই ক্ষেত্রে তার শক্তিটা সবচেয়ে বেশি থাকবে, অর্থাৎ ইলেকট্রোবিন্যাস কিন্তু এটাই রাইট। এটাই কপারের ক্ষেত্রে একই অবস্থা, যেমন এখানে পরিপূর্ণ সেট ডিতে একটা ইলেকট্রন কিন্তু কম আছে, এই জন্যে সে অধিক স্থিতির জন্য একটা ইলেকট্রন সে এস থেকে গ্রহণ করে, অর্থাৎ 10 করবে ব্যতিক্রম, এটা ব্যতিক্রম নিয়ম, আর এটাই এভাবেই সে কাজ করবে। তো তোমার সবাই ভালো থাকো। আর এগুলো হচ্ছে নিয়ম, আর এই ব্যতিক্রম নিয়ম দুইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু ঘর জন্য খুব বেশি আসে। আর যেভাবে রিকমেন্ড শেখালাম অবশ্যই শিখবা এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আশা করি এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।